প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ফুলের বিবাহ আলোচনা করব। তো প্রথমেই আছে লেখক পরিচিতি। আমরা একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে, কবে? 26শে জুন কত সালে? 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে 26শে জুন 1838 সাল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। তিনি পাঠ্যাবস্থায় সাহিত্য চর্চা শুরু করেন। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে। 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে। তাহলে তার কোন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন সাহিত্য এত ভাইরাল হয়েছিল? দুর্গেশ নন্দিনী, তাই তো? তার অন্যান্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা, মৃণালিনী দেবী তো না, শুধু মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, তারপরে কি যুগলাঙ্গুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন। কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে গল্প শুরু হয়েছে এখান থেকে, তাই তো? বৈশাখ মাস বিবাহের মাস, তাই তো? সাধারণত হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসে বেশি বিয়ে হয়। আমি পহেলা বৈশাখে নসীবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বর কন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। আচ্ছা, মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যাভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অত দূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না, তাই তো? এইরূপ অবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুন গুন গুন, মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন করিয়া বলিলেন, গুন গুন গুন, গুন গুনাগুন, মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না, তারপরে কি লিখছে, অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমণ একবার বৃক্ষকে
প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘুমটা খোলো। লজ্জাশীল কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর তো ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরিনী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত? আচ্ছা, প্রশ্ন করেছে যে ঘরে মধু কত। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়ায় গন্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ, ঘটকালিটা? কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না, নগদ দান বড়, গুণ 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 গুণ। শূদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো। বর কে? ভ্রমর। বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না, আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আচ্ছা, এতক্ষণ যা হয়েছে তোমরা কি কেউ বুঝতে পারছো? বিষয়টা হয়েছে, কবি এখানে বিভিন্ন ফুলের উপর যে ভ্রমর গিয়ে পড়ে না, তারপর এক ফুলের রেণু আর এক ফুলে বহন করে নেয়, আবার এক ফুলের মধু খায় আর গুনগুন শব্দ করে উড়ে। কবি মেটাফরিক ভাবে এটা কল্পনাতে নিয়ে এসেছে যে হয়তো এরাও মানুষের মতো বিয়ের সম্বন্ধ করতে যায়, ঘটকালি করে, বিয়ে হয়, সেইভাবে মেটাফরিকলি তোমার গল্পটাকে কল্পনায় সাজিয়েছে। বুঝতে পারছো? আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। মেল মানে কি? এরা হচ্ছে পুরুষ ফুল, এটা বুঝাইছে। যদি বলো সকল ফুলি ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বনমালীর সন্তান, তাহার স্বহস্ত রোপিত। যদি বলো এ ফুলে কাঁটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই? তাই না? সব ফুলেই কাঁটা আছে। হ্যাঁ, এই কাঁটা সেই কাঁটা না, এই কাঁটা হচ্ছে কি বলে যে নেগেটিভিটি। যাহা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া, ঘটকরাজ কে বলতো? ভ্রমর। আর ভ্রমর তো বো বো করে চলে যায়, তাই না? গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞেস করিল। ভ্রমর বলিল, আজকালই ফুটিবে, কারণ কন্যা তো তখনও কলি, এখনো ফুলটা ফুটেনি। গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। উচ্চিঙ্গ চিনো? এক প্রকারের ঘাস ফড়িং, তারা চি চি শব্দ করে। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খাদ্যেতেরা ঝাড় ধরিল। আচ্ছা, খদ্দেতেরা ঝাড় ধরিল মানে ঝাড়ি দিছে, এই তুমি তো রাতকানা, তুমি কিভাবে রাতে সানাই বাজাবা? আকাশে তারাবাজি হইতে লাগিল। কোকিল আগে আগে ঠুকরাইতে লাগিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে
অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। কিন্তু জবাগোষ্ঠী, অর্থাৎ জবাগোষ্ঠী কারা কারা? শ্বেত জবা, রক্ত জবা, জরদ, জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। নিতবর সাজবে কে? সেউতি ফুল। গর্দের জোর পাড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। গরদের জোর পাড়িয়া উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। সঙ্গে একপাল পিঁপড়া, আসলে অশোক গাছে অনেক পিঁপড়া থাকে, মোসায়েব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে। মানে কি, যে ওদের গুণ নাই কিন্তু ওদের দাঁতে খুব জ্বালা, সবাইরে কামড়ায়। এজন্য কবি বলছেন কোনো বিবাহে যেন এরম বরযাত্রী না আসে। আর কোন বিবাহে না তাহারা হুল পুঠাইয়া বিপদ বাধায়। প্রশ্ন করছে কোন বিবাহেই না তারা হুল পুঠাইয়া বিপদ বাধায়। পূর্বক কুটস প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। তখন হুম হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ইয়গণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসীবাবুর নবম বর্ষীয় কন্যা কে জীবন্ত কুসুম রূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানিদি টগর সাদা প্রাণে বাঁধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কর্ণের সই কর্ণের কাছে গিয়া শৈল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠ বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। সে রম্যবাসর কোথায় গেল। সেই হাসি মুখে শুভ্রাতি সুত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠো না, কি করছ। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞেস করিল, কার বিয়ে কাকা। আমি বলিলাম, ফুলের বিয়ে।
ও ও পোড়া কপাল ফুলের, আমি কি বলি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। বুঝতে পারছো? এটা একটা কল্পনার গল্প, খুবই সুন্দর গল্প, একটা মেটাফোর এখানে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা শব্দার্থ ও টিকা পড়ব। কন্যাভারগ্রস্ত, বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী, অর্থে সম্বন্ধের, বিয়ের, কন্যাকর্তা, কন্যার অভিভাবক। আচ্ছা, এরপরে একটু দেখি যে কয় মিনিট হইল। 15 মিনিট।